আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবু মুরসালিন, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে আমরা আমাদের ফাইনাল প্রফের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ট কেস, যেটা শুধু ফাইনাল প্রফে না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবার ওয়ার্ড ফাইনালে লাগে, একটা গুরুত্বপূর্ণ শর্ট কেস। সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ফ্রম ব্যাক অ্যান্ড রেসপিরেটরি ফ্রম ফ্রন্ট আমরা করে দেখাবো। তো আমাদের যে কোনো শর্ট কেসের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক নর্মস ফলো করতে হয়, যেমন হচ্ছে কি আমাদেরকে পেশেন্টের ডান পাশে দাঁড়াতে হয়, তারপর আমাদেরকে পেশেন্টকে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হয়, দেন হচ্ছে কি আমাদের পেশেন্টের পারমিশন নিতে হয়, প্রপার এক্সপোজার করতে হয়। এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমরা আরও দুইটা জিনিস চাই, সেটা হচ্ছে কি আমাদের প্রপার স্ক্রিনিং অ্যান্ড ফিমেল পেশেন্ট হলে আমরা যদি মেল ডক্টর হয় বা ফিমেল ডক্টর হলেও আমরা অ্যাটেন্ডেন্ট চেয়ে নেই। তো আমরা হচ্ছে গিয়ে রেসপিরেটরি ফ্রম ফ্রন্টের আজকে আমরা ইন্সপেকশন পার্টটুকু করব। তো আমরা ইন্সপেকশনের শুরুতেই আমি হচ্ছে পেশেন্টের ডান পাশে দাঁড়িয়ে নিয়েছি। এবার আমরা পেশেন্টের পারমিশন নিব। তো পেশেন্টের পারমিশনের ক্ষেত্রে, আসসালামু আলাইকুম বাবা, আমি পঞ্চম বর্ষের একজন মেডিকেল শিক্ষার্থী, আমি আপনার উপর কিছু পরীক্ষা করব, এতে আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে জানাবেন। আমি কি করতে পারি? আচ্ছা, পেশেন্ট পারমিশন দিয়ে নিয়েছে। এরপর আমাদের হচ্ছে প্রপার এক্সপোজার। তো আমাদের মেল পেশেন্ট হইলে আমরা প্রপার এক্সপোজার সাধারণত করি, আমাদের সবচেয়ে ভালো হয় আমরা আনড্রেসিং করে নিলে অ্যান্ড দেন হচ্ছে কি আমাদের ওয়েস্ট পর্যন্ত এক্সপোজ করে নিলে। আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমরা একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট চাবো এবং প্রপার স্ক্রিনিং চাবো। স্ক্রিনিং চেয়ে আমরা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে যত সম্ভব প্রাইভেসি বজায় রাখার ট্রাই করব। তো আমাদের পেশেন্ট যেহেতু মেল পেশেন্ট, আমরা হচ্ছে গিয়ে আমরা আনড্রেস করে নিলেই সবচেয়ে সুবিধা হয়। তো আমরা পেশেন্টকে বলবো যে বাবা আপনার কাপড়টা একটু খুলে ফেলেন। তো আমরা ইন্সপেকশনের শুরুতে আমাদের কিছু বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় বা কিছু বিষয় আমরা দেখে নিই। সেটা হচ্ছে কি আমাদের শেপ অফ দ্য চেস্ট দেখি, আমরা মুভমেন্ট অফ দ্য চেস্ট দেখি, দেন হচ্ছে কি আমরা কোনো চেস্ট ইন ড্রয়িং আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো ভিজিবল সোয়েলিং আছে কিনা, কোনো ভাস্কুলার অ্যানোমালি আছে কিনা, এগুলো দেখে নিই। দেন হচ্ছে কি আমরা রেসপিরেটরি রেটটা দেখি অ্যান্ড হচ্ছে গিয়ে লাস্টে আমরা কোনো চেস্ট ডিফর্মিটি আছে কিনা সেটা আমরা দেখে নিই। তো আমরা শুরুতেই হচ্ছে গিয়ে ইন্সপেকশনের শুরুতে আমরা তিনটা পজিশন থেকে দেখে নেব। একটা হচ্ছে কি আমাদের পেশেন্টের পজিশন থেকে, পেশেন্ট যে অবস্থায় আছে সেই পজিশন থেকে আমরা পেশেন্টের টো এন্ডে একবার যাব এবং পেশেন্টের ফ্রন্টে একবার যাব। তো আমি একটু দেখে নিচ্ছি। তো আমাদের ইন্সপেকশনের এই পার্টে আমার কাছে মনে হচ্ছে যে শেপ অফ দ্য চেস্টটা নর্মাল। তো আমার কাছে যদি সন্দেহ হয় যে শেপ অফ দ্য চেস্টটা হচ্ছে ব্যারেল শেপ, অর্থাৎ হচ্ছে গিয়ে ব্যারেলের মতো দেখতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দুইটা বোর্ড নিব এবং বোর্ড নিয়ে হচ্ছে গিয়ে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা মেপে নিব। বাবা আপনার হাতগুলো শক্ত, হাতগুলো বোর্ডের কাছে দেন। তো আমরা এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটারটা হচ্ছে গিয়ে ফিতা দিয়ে মেপে নিব। তো আমরা ট্রান্সভার্স ডায়ামিটারটা মেপে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমরা একটা বোর্ডকে পেশেন্টের নিচে দেব এবং আরেকটা বোর্ডকে পেশেন্টের উপরে দিয়ে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা মেপে নেব। তো আমাদের নর্মাল পেশেন্টের ক্ষেত্রে ট্রান্সভার্স ডায়ামিটারটা অবশ্যই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে বেশি হবে এবং এখানে একটা রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে বলা হয় 7:5। কিন্তু ব্যারেল শেপের ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ট্রান্সভার্স ডায়ামিটারের সমান বা তার চেয়ে বড় হয়ে গিয়েছে। ব্যারেল শেপ চেস্ট আমরা পাই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডিতে। আমরা এরপর দেখে নিব যে আমাদের চেস্ট মুভমেন্ট বা রেসপিরেটরি মুভমেন্টটা কিরকম। তো আমাদের যেহেতু মেল পেশেন্ট, আমরা জানি মেল পেশেন্টের ক্ষেত্রে নর্মাল রেসপিরেটরি মুভমেন্ট হচ্ছে গিয়ে অ্যাবডোমিনোথোরাসিক এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে নর্মাল রেসপিরেটরি মুভমেন্ট হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল। আমরা দেখে নিব এরপর কোনো পাশে চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড আছে কিনা। তো এখানে হচ্ছে গিয়ে যে কোনো, আমরা দেখছি এই পেশেন্টের ক্ষেত্রে কোনো পাশে চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড নাই, বাট যদি চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে এবং যদি ইউনিল্যাটারাল রেস্ট্রিকশন থাকে আমরা এটা শিওর হব হচ্ছে গিয়ে পালপেশনে। সেম বাইল্যাটারাল রেস্ট্রিকশন থাকলেও আমরা এটা শিওর হব পালপেশনে। ইউনিল্যাটারাল রেস্ট্রিকশনের কজ হচ্ছে গিয়ে কনসোলিডেশন, কোলাপস, ফাইব্রোসিস, দেন প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স। এবং বাইল্যাটারাল রেস্ট্রিকশন হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে সিভিয়ার ইমফাইসেমার ক্ষেত্রে হতে পারে এবং অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে হতে পারে। তারপর আমরা দেখে নেব পেশেন্টের রেসপিরেটরি রেট। এক্ষেত্রে ম্যাকলয়েডে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে আমরা যখন রেসপিরেটরি রেটটা দেখব তখন পেশেন্টের অ্যাটেনশন ড্র করা যাবে না, কারণ পেশেন্টের অ্যাটেনশন ড্র করলে সেক্ষেত্রে রেসপিরেটরি রেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করতে পারি, সেটা হচ্ছে কি পেশেন্টের পালস চেক করার অভিনয় করে আমরা হচ্ছে গিয়ে রেসপিরেটরি রেটটা আমরা দেখে নিতে পারি। তো বাবা আমরা এইভাবে 15 সেকেন্ড ধরে
আমাদের রেসপিরেটরি রেটটা দেখে সেটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিতে পারি। তো নর্মাল রেসপিরেটরি রেট অ্যাডাল্টের ক্ষেত্রে 12 থেকে 15, আমাদের ম্যাক্রোয়েড অনুসারে 12 থেকে 15, 15 থেকে 20 হচ্ছে অ্যাংশিয়াস পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, এবং 20-এর বেশি হলে সেটাকে আমরা ট্যাকেপনিয়া বলি। তো ট্যাকেপনিয়ার কিছু কজ আছে, যেমন ফিজিওলজিক্যাল কজের মধ্যে হতে পারে, এক্সারসাইজের জন্য হতে পারে, অ্যাংজাইটির জন্য হতে পারে। এছাড়া প্যাথোলজিক্যাল কজের মধ্যে হচ্ছে কি আমাদের ফিভারের জন্য হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য হতে পারে, যে কোনো চেস্ট ইনজুরির জন্য হতে পারে। এবার রেসপিরেটরি রেট যদি আমরা দেখি যে 10-এর কম, সেক্ষেত্রে আমরা এটাকে বলি ব্রাডিপনিয়া। এই ব্রাডিপনিয়ার কিছু কজ হচ্ছে গিয়ে আমাদের সিডেটিভ যদি আমরা ওভারডোজ করি, আমাদের যদি কোনো হেড ইনজুরি হয়, স্ট্রোক হয়, সেক্ষেত্রে আমাদের ব্রাডিপনিয়া হতে পারে। তারপর আমরা রেসপিরেটরি রেট দেখার পর আমরা হচ্ছে গিয়ে আরো কিছু এক্সট্রা জিনিস দেখে নিব, যেমন হচ্ছে গিয়ে আমাদের কোনো চেস্ট ডিফর্মিটি আছে কিনা সেটা আমরা দেখে নিব। তো আমাদের চেস্টের অ্যাবনরমালিটির মধ্যে আমরা দেখতে পাই যে পেকটাস এক্সক্যাভেটাম আছে, পেকটাস ক্যারিনেটাম আছে। এক্সক্যাভেশন মানে হচ্ছে খোদাই করা, তার মানে হচ্ছে স্টারনামটা যদি অস্বাভাবিকভাবে ভিতরের দিকে ঢুকে যায় সেটাকে আমরা বলি পেকটাস এক্সক্যাভেটাম, এবং আমাদের পেকটাস ক্যারিনেটামটাকে বলা হয় পিজিয়ন চেস্ট, অর্থাৎ স্টারনামটা যদি অস্বাভাবিকভাবে বাহিরের দিকে চলে আসে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে পেকটাস ক্যারিনেটাম। আমরা কবুতরের মধ্যে এই ধরনের চেস্ট দেখে থাকি সাধারণত, এই জন্য এটার নাম হচ্ছে পিজিয়ন চেস্ট বলা হয়। এবং পেকটাস এক্সক্যাভেটামকে বলা হয় হচ্ছে ফানেল চেস্ট। তো পেকটাস ক্যারিনেটামের কারণ হচ্ছে গিয়ে আমাদের যদি আর্লি এইজে আমাদের সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের পেকটাস ক্যারিনেটাম থাকতে পারে। আচ্ছা, আমরা পেশেন্টের চেস্ট ডিফর্মিটি দেখার পর আমরা আনুষঙ্গিক আরো কিছু জিনিস দেখে নেব, যেমন হচ্ছে গিয়ে আমরা ইন্টারকোস্টাল স্পেসে দেখে নেব কোনো ইন্টারকোস্টাল ইনড্রয়িং আছে কিনা, আমরা সাবকোস্টাল রিজিয়নে দেখে নেব কোনো সাবকোস্টাল রিসেশন আছে কিনা, আমরা সুপ্রাস্টার্নাল অঞ্চলে দেখে নেব যে সুপ্রাস্টার্নাল কোনো এক্সক্যাভেশন আছে কিনা, তারপর হচ্ছে সুপ্রাক্ল্যাভিকুলার অঞ্চলে দেখে নেব যে সুপ্রাক্ল্যাভিকুলার কোনো এক্সক্যাভেশন আছে কিনা। আমরা নেকের দিকে আসলে নেকে দেখে নেব যে কোনো নেক সোয়েলিং আছে কিনা, নেক সোয়েলিং হতে পারে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনে নেক সোয়েলিং থাকতে পারে। এরপর আমরা দেখে নেব যে কোনো রেসপিরেটরি এক্সেসরি মাসেলের ইউজ আছে কিনা, আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস বোঝার জন্য এটা আমরা দেখে নেব। এরপর আমরা দেখে নেব কোনো সার্জিক্যাল স্কার আছে কিনা, এরপর আমরা দেখে নেব হচ্ছে গিয়ে চেস্ট ইনটিউবেশন আছে কিনা। তারপর আমরা দেখে নেব যে পেশেন্টের ক্ষেত্রে আমাদের ম্যাক্রোয়েডে আছে আরো কিছু আনুষঙ্গিক জিনিস দেখার জন্য, যে পেশেন্টের বেডের আশেপাশে কোনো নেবুলাইজার মেশিন আছে কিনা, কোনো ইনহেলার আছে কিনা। সে এগুলা নির্দেশ করে কি, এগুলা নির্দেশ করে পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে। এরপর আমরা দেখে নেব পেশেন্টের বেডের আশেপাশে কোনো কোথাও স্পুটাম পট আছে কিনা। স্পুটাম পট থাকলে সেখান থেকে আমরা স্পুটামের কালারটা দেখে নেব, ভিসকোসিটিটা দেখে নেব, স্পুটামের সাথে কোনো ব্লাড যায় কিনা সেটা দেখে নেব, স্পুটামের স্মেলটাও আমরা দেখে নিতে পারি। তারপর আমরা দেখে নেব হচ্ছে গিয়ে আমাদের পেশেন্টকে বলবো, বাবা আপনার হাতটা দেন, বাবা আপনার হাতটা দেন। বাবা আপনার হাতটা একটু মেলে দেন, এমন করেন। আচ্ছা বাবা, ঠিক আছে। তো আমরা হাতের মধ্যে কিছু জিনিস দেখে নিলাম, যেমন হচ্ছে আমরা প্রথমেই শুরুতে ক্লাবিং দেখে নিলাম। এখন পেশেন্টটা যদি হচ্ছে অ্যাডাল্ট পেশেন্ট হয় এবং সাথে যদি ক্লাবিং থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে পালমোনারি ফাইব্রোসিস সাসপেক্ট করতে পারি, এবং হচ্ছে গিয়ে আমাদের কোনো লাং কার্সিনোমা সাসপেক্ট করতে পারি। পেশেন্টটা যদি হচ্ছে গিয়ে আমাদের ইয়াং হয় সেক্ষেত্রে আমরা ক্লাবিং থাকলে সেক্ষেত্রে আমরা সিস্টিক ফাইব্রোসিস সাসপেক্ট করতে পারি। এরপর আমরা দেখে নিলাম কোনো টার স্টেইনিং আছে কিনা, কোনো নিকোটিন স্টেইনিং আছে কিনা, তারপর কোনো সায়ানোসিস আছে কিনা, পেরিফেরাল সায়ানোসিস দেখা যাচ্ছে কিনা, এগুলো আমরা ফিঙ্গারে বা হচ্ছে গিয়ে আমাদের হ্যান্ডে দেখে নিলাম। তারপর আমরা আউটস্ট্রেচ হ্যান্ড করে পেশেন্টের আউটস্ট্রেচ হ্যান্ড করে আমরা দেখে নিলাম পেশেন্টের কোনো কোর্স ট্রেমার আছে কিনা। কোর্স ট্রেমার সাজেস্ট করে যে আমাদের সিভিয়ার কার্বন ডাই অক্সাইড রিটেনশন আছে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে। এরপর আমরা হচ্ছে গিয়ে পেশেন্টের ফেসটা একটু দেখে নিব। পেশেন্টের হচ্ছে গিয়ে আমাদের পেশেন্টকে বলবো, বাবা একটু মুখটা খুলেন, টিপটা বের করেন, জিহ্বাটা। আচ্ছা, এক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টের প্রথমে অ্যানিমিয়াটা দেখে নিলাম, তারপর হচ্ছে গিয়ে আমাদের টাঙের টিপে আমরা হচ্ছে গিয়ে দেখে নিলাম যে আমাদের পেশেন্টের কোনো সায়ানোসিস আছে কিনা। এছাড়া আমরা হচ্ছে গিয়ে দেখে নিব যে পেশেন্টের কোনো হচ্ছে অ্যাসিমেট্রি আছে কিনা, কোনো ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট আছে কিনা, কোনো ড্রুপিং অফ শোল্ডার আছে কিনা। দেন হচ্ছে গিয়ে আমরা দেখে নেব যে আমাদের কোনো হচ্ছে স্পাইডার নেভি দেখা যাচ্ছে কিনা, তারপর কোনো গাইনেকোম্যাশিয়ার কোনো সাইন আছে কিনা। এগুলো হচ্ছে কি আমাদের সিএলডিতে আমাদের মোস্ট কমনলি দেখা যায় যে চেস্টের মধ্যে গাইনেকোম্যাশিয়া থাকে, স্পাইডার নেভি থাকে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে চেস্টের ক্ষেত্রে দেখে নেব। তো আমাদের ইন্সপেকশনের লাস্টে হচ্ছে গিয়ে হয়তো বা স্যার জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ ইউর ইন্সপেকশন, বা ইন্সপেকশনের ফাইন্ডিং বলো। তো আমরা হচ্ছে এভাবে শুরু করতে পারি। On examination of respiratory system of this young gentleman reveals that respiratory rate was 15 breaths per minute, which was abdominothoracic in nature. The movement was not restricted on either side. Shape of the chest was normal. Then there is no
visible apex beat, there is no visible pulsation, there is no visible vein, or there is no sign of pigmentation and gynecomastia. There is no suprapleural or supraclavicular excavation. There is no subcostal recession or intercostal indrawing. There is no visible neck swelling, or there is no use of accessory muscle of respiration. There is no asymmetry in the chest.